বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বিষয়টা দেখে আমি একটু অবাক হয়েছিলাম যে ন্যায্য নগর, আমার কাছে বিষয়টা বেশ নতুন মনে হয়েছে। তো আস্তে আস্তে এই অন্যায্য নগরের জ্যামে পড়ে আমার এখানে আসতেও দেরি হয়েছে। পথে দেখলাম এক জায়গায় ব্যারিকেড দিয়েছেন কিছু লোকজন, যার কারণে আমি এই জন্য ক্ষমা প্রার্থী, দেরিতে এসেছি। আচ্ছা, রাষ্ট্র যদি ন্যায্য না হয়, সে রাষ্ট্রের অধীন কোনো নগর কি ন্যায্য হতে পারে? সেটা হতে পারে না। আমরা আজকে একটা অন্যায্য রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। ফলে ন্যায্যতার প্রশ্নের চাইতো আমাদের এখন বেঁচে থাকার সংগ্রামটাই অনেক বড়। আমরা বিদ্যুৎ ব্যবস্থাপনা, সুয়ারেজ ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনার চাইতো আমার যেই অধিকার, সে অধিকারের দাবির চাইতেও আমরা বেশি চিন্তায় থাকি যে কখন পানি থাকে কি থাকে না, বিদ্যুৎ থাকে কি থাকে না। আমার সৌভাগ্য যে আমি একটা নগরে জন্মগ্রহণ করেছিলাম, সেটা চট্টগ্রাম। সেই 80-র দশকে বা 70-এর দশকে আমরা যখন দেখি, আমরা যে নগরটা দেখেছিলাম সেখানে আমরা কিছু দূর পরপর, আপনারা যারা মুরব্বী আছেন, প্রফেসর মোশতাক খান তো এখানে আছেন, উনি ঢাকা বাসিন্দা ছিলেন ছোটবেলায়। আমরা কিছু দূর পরপর ওয়াসার কল পেতাম। ওয়াসার কল ছেড়ে মানুষ গোসল করত। প্রায় সময় দেখা যেত কলে পানি পড়ছে তো পড়ছে, কলটা নষ্ট কিন্তু অনবরত পানি পড়ে যাচ্ছে। এ ধরনের ঘটনাও আমরা দেখেছি। এখন এ ধরনের পাবলিক ব্যবহারের কল আমরা দেখি না। এখন এখানে একটা প্রশ্ন, যে 2500 বছর আগে যে গ্রিসে যে নগর সভ্যতাটা শুরু হয়েছিল, নগর এবং নাগরিকতার যে উদ্ভব হয়েছিল, সেখানে নগরের সাথে নাগরিকের একটা সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ নগরের সদস্যরা যদি নিজেদেরকে নাগরিক ভাবতে না পারেন, তাহলে তিনি সেই নগরকে কিভাবে ন্যায্যতা দেবেন? ইফতেখার মাহমুদ একটু আগে বলছিলেন, বা এর আগেও প্রফেসর মোশতাক খান যেটা বললেন, যে আমাদের যে ট্যাক্সেশন, আমরা যখন রাজনৈতিক সভাগুলোর জন্য গ্রামে যাই, তখন সমাবেশের লোকদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই যে রাষ্ট্রর সাথে আপনার কি সম্পর্ক? আমরা যে বলি আপনি মালিক, রাষ্ট্রের মালিক, এই মালিকানা মানে বুঝেন? বেশিরভাগ লোকে এই ধরনের কথা বুঝতে চায় না। তো বোঝার জন্য আমরা তখন প্রশ্ন করি যে আপনারা কারা কারা ট্যাক্স দেন? তো উপস্থিত যদি 100 লোক থাকে, দেখা যায় 15-20 জন হাত তোলে যে আমি ট্যাক্স দেই। তো যারা হাত তোলে না তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনি ট্যাক্স দেন না? বলছে না ভাই, গরিব মানুষ, রিক্সা চালাই, ট্যাক্স দেবো কোত্থেকে? তো তার ধারণা ট্যাক্স দেয় সবসময় বড় লোকেরা, যাদের প্রভূত ইনকাম আছে। তো যখন আমরা তাদের সাথে কনভারসেশন করি, প্রশ্ন করি যে এই যে আপনার হাতে যে একটা মোবাইল ফোন আছে, এটা যে আপনি প্রতিদিন কল করেন, এটার বিল দেন না? হ্যাঁ, বিল তো দেই। এই যে 1 টাকা কল বিল আসে, সেখানে কত % টাকা ট্যাক্স হিসাবে গভর্নমেন্টের কোষাগারে যায় আপনি জানেন? নানা রকম তথ্য দেয়, কেউ বলে এটা জানি না, কেউ বলে 15%, কেউ বলে 32%। তাহলে আপনি যদি 100 টাকার কল, মোবাইল মেসেজ বা কল ইউজ করেন, সেখানে একটা 30% অর মোর দ্যান দ্যাট আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন। এভাবে আপনার গায়ের যে জামাটা আছে, আপনি যে প্রতিদিন ডাল, চাল, তেল কিনেন, প্রত্যেক জিনিসের জন্য আপনার একটা পরোক্ষ ট্যাক্স সরকারের ভান্ডারে যাচ্ছে, এবং সেটা দিয়েই সরকারের এই উন্নয়ন কার্যক্রম হয়, রাস্তা হয়, হসপিটাল হয়, স্কুল হয়। এই তথ্যগুলো খুবই কমন তথ্য, কিন্তু সাধারণ মানুষ জানে না। একজন মানুষকে যখন আমরা বলে আসি যে আপনি কিন্তু বছরে 3000 টাকা ট্যাক্স দেন, এই তথ্য জানার পরে তার প্রথম ফেসিয়াল এক্সপ্রেশন যেরকম ছিল, কনক্লুশনে তার এক্সপ্রেশন দেখে একটু চেঞ্জ, তার মধ্যে একটা শক্তি তৈরি হয়। সে মনে করে আরে আমি তো 3000 টাকা ট্যাক্স দিই বছরে। এই যে তার একটা নাগরিকত্ব, এই যে তার একটা শক্তি তৈরি হয়, তখন দেখি এই লোকটা বদলে যাচ্ছে মাত্র আধা ঘন্টা বা 15 মিনিটের একটা সংলাপের মধ্য দিয়ে। তাহলে আমরা কি জানি যে এই রাষ্ট্রটা আমি যে তৈরি করছি, এই নগর যে আমার পয়সায় চলছে, সেই দায়িত্ববোধ,
সেই জবাবদিহিতা এবং এই বাইলেটারাল আমাদের যে অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর থেকেই তো ন্যায্যতা তৈরি হবে। এখানে অনেক কথা এসেছে, কাঙ্ক্ষিত জায়গাগুলো এসেছে। আমি শুধু বলবো যে আমরা আসলে অধিবাসী হয়ে আছি, আমরা নাগরিক হতে পারছি না, এটা একটা সমস্যা। এজন্য একটা নগরের যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে সমস্ত সুবিধাগুলো থাকবে, যে ন্যায্যতার ভিত্তিতে যে জিনিসগুলো আমাদের দরকার, আমি মনে করি অনেক ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে। আমাদের হসপিটাল আছে, আমাদের স্কুল আছে, আমাদের পার্ক আছে, কিন্তু কাউকে যদি আপনি প্রশ্ন করেন আপনি অসুস্থ হলে কোন হসপিটালে যাবেন, আমার মনে আছে আমরা যখন নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছিলাম, আমরা যখন লন্ডনে গেলাম তখন সোয়াসে প্রফেসর মোশতাক খানের সাথে দেখা করতে গিয়েছিলাম। ব্রিটিশ নাগরিক বা ইউরোপের নাগরিকেরা প্রত্যেকে জানে তার জিপি কোনটা, তাকে অসুস্থ হলে তার বাচ্চাকে কোন হসপিটালে নিতে হবে। এখানে আমরা অনেকে জিজ্ঞেস করলে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না কোন হসপিটালে যাবেন। আপনার বাসায় একটা অসুবিধা হলে, রাতের বেলায় কিছু হলে কোথায় যাবেন এটা আপনি জানেন না, আপনি চিন্তা করেন, ফোন করেন যে ভাই কোন হসপিটালে গেলে ভালো হয়। এই যে আমরা একটা নাগরিক জীবনের নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে গড়ে উঠছে, এটা কেন? এটা কিন্তু একটা পরিকল্পনা করলেই হয়ে যায়। শেষ একটা কথা বলে শেষ করি, যেটা হয়তো আপনারাও ভাবেন। আমি মাঝে মাঝে ফুটপাথ দিয়ে হাঁটার সময় দেখি যে ফুটপাথে যে লোকগুলো শুয়ে আছে, ছোটোবেলায় আমাদের মনে আছে রাতের বেলা হঠাৎ আমাদের পেট গুড় গুড় করতো, পেটে ব্যথা হতো, বেশিরভাগ সময় বদহজম হতো। রাতের বেলা আমরা যখন টয়লেটে যেতাম তখন মা বা বাবা আমাদেরকে টয়লেটে ঢুকিয়ে দিয়ে বাতি হাতে নিয়ে বা হারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। গ্রামে গঞ্জে এটা বেশি হতো, কারণ যাতে ভয় না পাই। আমি চিন্তা করি ফুটপাথে যে লোকগুলো ঘুমায়, রাতে 3টা বাজে 2টা বাজে তার যদি পেটে ব্যথা ওঠে, সে কোথায় যায়? কোন টয়লেটে গিয়ে সে তার এই প্রাকৃতিক কার্য সম্পাদন করে? আমরা যারা নাগরিকরা আছি, এই নগরের গাড়ির ধোঁয়া উড়িয়ে দিয়ে আমরা যখন পাশ হয়ে চলে যাই, একবারও কি ভাবি এই লোকটার রাতের বেলায় পেটে ব্যথা উঠলে সে কোন হসপিটালে যায়? তার হঠাৎ টয়লেট ব্যবহার করার দরকার হলে সে কোন টয়লেটে গিয়ে তার এই ব্যথাটা সারে? আর কে বা তার সাথে বাতি নিয়ে দাঁড়িয়ে থাকে? এই কথাগুলো ভাবতে হবে। ন্যায্যতা এই চেতনা এবং অনুভূতি থেকে সৃষ্টি হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।